হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে নিয়ে চলে এসেছি সেট 7। দেখো পেজ নাম্বার 218 পাতায় সেট আজকে 7 করাবো, পার্ট 1 ক্লাস। ওকে, তোমাদের যে বইটা আছে এবিটিএ টেস্ট পেপার 2025-2026, এই বইটা তোমরা বের করো এবং চলে যাও পেজ নাম্বার 218 পেজে। আমরা নিয়ে চলে এসেছি সেট 7। সেট 7 থেকে আমরা পার্ট 1 ক্লাস দিব 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো। তো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো, তো আমাদের একের 1 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 5 বছরে মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। ঠিক আছে, 5 বছরের মোট সুদটা আসলের বলেছে এত অংশ, তাহলে এখানে আসলটাকে ধরে নিতে হবে। আমরা করাবো 1 নম্বরটা। তাহলে আমরা আসলটাকে যদি পি ধরে নিই তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাব, কারণ মোট সুদ বলেছে আসলের মানে এক্স এর 1/5। এটা হবে x/5। তা দেখো আমরা কিন্তু সুদ এবং আসল পেয়ে গেলাম। বার্ষিক সুদের হার বের করতে বলেছে, সরল সুদের সূত্র I = PTR/100, মান বসিয়ে দাও। আর সুদ আমরা পেয়েছি x/5, আর পি হচ্ছে আসল, যেটা এক্স। আর সময় এখানে দেখো, সময় কিন্তু 5 বছর উল্লেখ করেছে, তাহলে এখানে আমরা 5 বছর দিয়ে দেবো। আর সুদের হার 8টাই বের হবে, এখানে 100। তোমরা এক্স কেটে দিতে পারো। আর এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দিয়ে 10 0। আচ্ছা, এইভাবে তোমরা 5 4 20 এভাবে কাটাকাটি করতে পারবা। এদিকে কিছু নয়, তো 1 আছে। এবার দেখো আর এর মানটা যদি বের করো, আর সমান সমান এটা 4টা গুণ হবে বর্জ্য গুণ, তাহলে দেখো আর সমান সমান 4%। তা দেখো আমরা 4% যদি অপশন দেখি, আমাদের এই নাম্বার অপশনটা মিলেছে। চলে আসবো আমরা 2 নাম্বারটা। এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণের বীজ বা বীজদ্বয় একটি বীজ হতে পারে, দুটি বীজ হতে পারে। তার আমাদের এখানে বীজ বের করতে বলেছে সমীকরণটা। খুব ভালো অঙ্ক, দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে অঙ্কটা। অনেকে ভাবতে পারো যে এটা সহজ অঙ্ক আছে, সহজই অঙ্ক আছে, কিন্তু তোমরা যদি এখানে একটা জিনিস না বুঝো তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। কোন জিনিসটা লক্ষ্য করে, এখানে আমাদের আছে x² = 7 আছে। ঠিক আছে, এভাবে অঙ্কটা আছে। তাহলে এখানে এক্স এর মান বের করতে বলেছে। তোমরা কি করবা, বেশিরভাগ বাচ্চারা করবে যে এখানে বর্গমূল করে নেবে, যে এটা ধরো x² - 7x, যেটা আমি দেখাচ্ছি, যেটা করি ভুলটা। তো এখান থেকে x কমন নিয়ে নিবে, x - 7। তখন বলবে হয় x এর মান 0 অথবা x এর মান 7। x এর মান দুটো পেয়ে যাবে এখান থেকে, 0,7। এরকম করে x এর মানটা বের করে নেবে। কিন্তু এটা কিন্তু হবে না, রং হয়ে যাবে এটা, যেটা তোমাদের এখানে দেখালাম। এটা এই জায়গাটা আমরা কিন্তু x এর মানটা 0 নিতে পারবো না। কেন? কারণ দেখো এখানে হরে কিন্তু x আছে, হরে x আছে বলে x কখনো 0 হবে না। তাহলে x = 0 রেখে x এর মান = 0 হবে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে কিন্তু কাটাকাটি হবে। x যখন 0 নাই, তাহলে এখানে কেটে গিয়ে একটা x হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা x এর মানটা অনলি 7 পাবো। অপশনে দেওয়া আছে সি নাম্বার অপশন 0,7, কিন্তু তোমাদের বলে রাখবো এটা কিন্তু সি নাম্বার অপশনটা হবে না, অ্যান্সার কিন্তু বি নাম্বার হবে। এক্স এর মানে এই ক্ষেত্রে একটাই পাবো আমরা, কারণ হরে যখন এক্স আছে, তো এক্স এর মান কখনোই আমরা 0 নিতে পারবো না। এই জন্য এটা অ্যান্সার আমরা নিব না, অ্যান্সার নিব আমরা এটা। ঠিক আছে, এটা মনে রাখবা। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো, 3 নম্বর প্রশ্ন। প্রকৃত বৃত্তের এবি ও এসি যে দুটি পরস্পর লম্ব, এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। তাহলে আমাদের একটি বৃত্ত দেওয়া আছে, দুটি জে আছে, পরস্পর লম্ব বলেছে দুটি জে। দেখো এখানে আমি একটি জে নিলাম, এটা এবি নিলাম, এটা আমরা এসি নিলাম। আচ্ছা, এখানে এবি, এখানে কিন্তু এবির মান দেওয়া আছে 4, এটা হচ্ছে আমাদের 4, আর এসির মান 3 দেওয়া আছে। তারপরে আমাদের যেটা বলেছে ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, তার জন্য আমরা কি করব, বিসিটা আমরা যোগ করে দিচ্ছি। আর পরস্পর লম্ব যখন বলেছে দেখো,
এই যে এ বি আর এসি যে দুটি পরস্পর লম্ব বলেছে, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে, এখানে লম্ব হয়েছে। আর এই যে বিসি আমি যোগ করে দিলাম। এখন বোঝার ব্যাপারটা আছে এখানে যে ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো এটা পরিবৃত্ত তৈরি হয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা হয়, ঠিক আছে, অতিভুজের মধ্যবিন্দুতে আসবে। এটা কিন্তু একদম নিয়ম মনে রাখবা তোমরা। এই টাইপের অঙ্ক আমরা আগের ক্লাসও করেছি, এই অঙ্কটাই একদম ছিল, তোমাদের আবার কিন্তু অঙ্কটা করাচ্ছে। তা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্র বিন্দুটা হবে অতিভুজ বাহুর, এটা তো অতিভুজ বাহু হবে যেহেতু এটা সমকোণ, তা অতিভুজ বাহুর মধ্যবিন্দুতে হবে পরিকেন্দ্রটা। এবার আমাদের এখানে ব্যাসার্ধ বের করতে বলেছে, এই যে ওবি বা ওসি, তাহলে এখানে যদি আমরা বিসি অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাই, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক ব্যাসার্ধ এখানে। তো লম্বভূমি তো জানা আছে, আমরা বের করবো, দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি, যেটা এ বি স্কোয়ার, লম্ব এসি ধরে নিলাম এসি স্কোয়ার, এ বি 4-এর স্কোয়ার, এসি 3-এর স্কোয়ার, 16 9, এটা হয়ে যাবে 25। তাহলে বিসিটা আমরা পেয়ে যাবো কত, 5 পেয়ে যাবো, তাই তো। তাহলে বিসি যদি 5 হয়, তাহলে আমাদের এখান থেকে ও বি ব্যাসার্ধ কত হবে, 5-এর অর্ধেক 2, এটা তোমরা ভাগ করে নিবা, এটা 2.5 পেয়ে যাবা। দেখো বৃত্তের ব্যাসার্ধ যেটা আমরা কত পেয়ে গেলাম, 2.5 পেয়ে গেলাম। 2.5 অপশানে দেখো বি নাম্বার অপশানটা আমাদের মিলছে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, একটি নিরেট গণকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি, মানে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি হবে এটা, যাই হোক 36 সেমি বলে দিয়েছে, ঘনকটির আয়তন বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে একটি ঘনকের কতগুলি ধার থাকে এটা কিন্তু এখানে জানতে হবে, 1-এর 4-এর প্রশ্নটা। তাহলে এখানে তোমাদের বলবো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ ধরে নিই আমরা, তাহলে মোট 12টি ধার পাওয়া যায়, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান হয় ঘনকের ক্ষেত্রে, ঠিক আছে, ধার বলতে বাহু। তাহলে এখানে 12টি ধারের সমষ্টি কত হবে, 12 এ হয়ে যাবে। এই যে একটি ধারের দৈর্ঘ্য এ হলে 12টি ধারের দৈর্ঘ্য 12 এ হবে, ধারগুলির দৈর্ঘ্য সমান হয় ঘনকের ক্ষেত্রে। তাহলে এই যে দেখো ধারগুলির সমষ্টি 12 এ, এটাই দেওয়া আছে আমাদের 36, এখানে ধারের দৈর্ঘ্যটা পেয়ে যাবো 12 3 36, এ সমান সমান 3। ওকে, এর মানটা আমরা 3 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে তারপর কি বলেছে দেখো, ঘনকটির আয়তন বের করতে বলেছে। এবার ধারের দৈর্ঘ্য যখন 3, তাহলে আয়তন কি হয়, ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব, যেটা ধারের দৈর্ঘ্য পাবা তার ঘন করে নিবা, এটা হবে আয়তন। 3-এর কিউব তোমরা পেয়ে যাবা 27, তাহলে 27 ঘন সেমি হবে এককটা, যেহেতু এখানে সেমি আছে, তাহলে ঘন সেমি, 27 ঘন সেমি আমাদের কিন্তু অপশন দেখে নেবো, এই নম্বর অপশনটা মিলছে। আচ্ছা, এর পরের প্রশ্ন 5 নাম্বারটা, 5-এর প্রশ্নটা কি বলেছে আমাদের, এখানে একটি কোণ দেওয়া আছে 1-এর 5, কোণটি বৃত্তীয় মানে আছে, এটাকে ষষ্ঠিক মানে করতে বলেছে। আমাদের আছে 7 পাই, সি, এটা সি রেডিয়ান এককটা আছে, মানে সি থেকে রেডিয়ান তোমরা বলবা, এভাবে বৃত্তীয় মানের একক দেওয়া হয়। ষষ্ঠিক মান করতে গেলে তোমরা করবা কি, শুধু পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও, তখনই তোমাদের দেখো কোণটা ষষ্ঠিক মানে চলে আসবে। এভাবে চলে বৃত্তীয় মানে, পায়ের মান 180 ডিগ্রি বসাবা, হয়ে যাবে ষষ্ঠিক মানে। ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে বলেছে, সরল করে নাও, অ্যান্সার চলে আসবে। আমরা যদি কাটাকাটি করি, দেখো আমরা 6 দিয়ে করি, 6 3 12, 6 3 12 না, 6 দিয়ে 12, 6 3 18, 2 এটা 15, 15 7 গুণ করো, 15 7 গুণ করে 7 5 35-এর 5, 7 থেকে 7 10, 105 ডিগ্রি। দেখো 105 ডিগ্রি অপশানটা আমরা ডি নাম্বারটা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার ডি নাম্বার। পরে আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, এই সংখ্যাগুলির মধ্যমা। দেখো সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে, মধ্যমা পাওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, দেখো 1-এর 6 নম্বর, এই সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে। তার সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাও আগে, ছোট 2, আর একটা 2 আছে,
তারপরে ছোট কে আছে 2 2 3 আছে, 3 একটাই আছে, 3-এর পর তারপর দেখতে পাচ্ছ কিন্তু 5 আছে, 5 কিন্তু দুটো আছে। ওকে দেখো 2 গেল, দুটো 2 আমরা 3 নিয়েছি, 5 দুটো নিলাম 5, তারপরে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, তাহলে 6 নিলাম, 6-এর পর দুটো 8 আছে, দুটো 8 নিয়ে নিচ্ছি। এইভাবে সংখ্যাগুলো আগে সাজাবা ছোট থেকে বড় আকারে, তারপরে মধ্যমা বের করবা। এবার খুব সহজে দেখো মধ্যমা বেরিয়ে আসবে। মধ্যমা বেঁধে গেলে তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, এদিক থেকে একজন কাটো, এদিক থেকে একজন কাটো, একটা কাটো, একটা কাটো, আর একটা কাটো, আর একটা কাটো। দেখো 3 জন 3 জন কেটে গেছে, আর কিন্তু কাটতে পারবো না, বা যে কেটে দাও না তো কেউ থাকবে না। তাহলে এই যে 2 জন রয়ে গেল, তা মধ্যমা যে হবে এই সংখ্যাগুলির মধ্যমা, এই 2 জনকে যোগ করবা আর 2 দিয়ে ভাগ করে দেবা, মানে এই দুটি সংখ্যার গড় যাকে বলে, 2 জনকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা 10/2, তাহলে দেখো আমরা 5 পেয়ে গেলাম মধ্যমা। 5 দেখো আমাদের অপশন কত নাম্বার মিলছে, আমাদের ডি নাম্বার অপশনটা মিলছে। ঠিক আছে, ডি নাম্বার। চলে আসবো 2 এর প্রশ্ন করলো শূন্যস্থান। 2 এর 1-এর প্রশ্নটা দেখো, বলছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল। বি টাকা দিয়েছে কিন্তু 6 মাস পর। তাহলে এখানে এ 10,000 টাকা 12 মাস খাটে, কিন্তু 6 মাস পর যে বি টাকাটা দিল, তো বি এর টাকাটা কিন্তু 12 মাস খাটেনি। তাহলে 6 মাস পর মানে বাকি থেকে গেল 6 মাস, 12 মাস থেকে 6 মাস চলে গেলে 6 মাস থাকে। তো বি এর টাকাটা কিন্তু 6 মাস খেটেছে। তাহলে তাদের মূলধনগুলো যদি আমরা 1 মাস হিসাবে তৈরি করা হয়, তাহলে এভাবে হবে। দেখো 2 এর 1 নম্বরটা, এই যে এর মূলধনটা, এটা এর কত ছিল, 10,000 টাকা ছিল। এই 10,000 টাকাটা কিন্তু 12 মাসই খাটে এর। ঠিক আছে, এবার এবার হচ্ছে বি এর মূলধনটা দেখো, এখানে আমি বি এরটা তৈরি করছি। আচ্ছা, অনুপাত দিয়ে নিলাম, এই যে বি এর। তাহলে এখানে বি এর মূলধন যেটা ছিল 20,000 টাকা, 20,000 টাকাটা কিন্তু 6 মাস খাটে, 6 মাস পর টাকাটা দিয়েছিল বি, তার জন্য 6 দিয়ে গুণ করবা। এভাবে তাদের মূলধনের অনুপাতটা আসবে। ওকে, আমাদের কি বলেছে, বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণটা জানতে চেয়েছে, তাদের লভ্যাংশ কত হবে। দেখো মূলধনের অনুপাতটা পেয়ে গেলেই আমরা লভ্যাংশগুলো বুঝতে পারবো। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আমাদের কি আসছে দেখো, তোমরা কাটাকাটি করো, এই যে 6 দিয়ে 12, এখানে 4টা শূন্য 4টা শূন্য আমরা কেটে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ 2:2 মানে 1:1। তাহলে এখানে অনুপাতটা, তাদের মূলধনের অনুপাত যখন সমান, তাহলে বছরের শেষে লভ্যাংশের পরিমাণও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তা তোমরা শূন্যস্থানে সমান বসাবা, আমাদের এখানে অ্যান্সারটা হবে সমান। তাই তো, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন 2 এর 2 নম্বর। আচ্ছা, এখানে আমাদের 2 এর 2 নম্বরটা কি বলেছে দেখো, এই যে -√3 - 2 এর অনুবন্ধী করণী বের করতে বলেছে। দেখো অনুবন্ধী করণী বের করার নিয়মটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। এর যে অনুবন্ধী করণী লিখবা, যেটা করণী আছে না, তার চিহ্নটা শুধু চেঞ্জ হবে। এই যে -√3 আছে, তোমরা শুধু +√3 দিয়ে দেবা, প্লাসটা দিলাম না, আর -2 ছিল, -2টা বসেই যাবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। শুধু করণীর যে চিহ্নটা থাকবে -√3, সেটা +√3 করে দেবা, +√3 থাকলে -√3। ঠিক আছে, এটাই হবে এত এর অনুবন্ধী করণী, মানে এটা বসবে অ্যান্সারটা √3 - 2, -√3টা +√3 হয়ে যাবে। অ্যান্সারে দেখবা √3 +2 করে দিয়েছে, এই যে 2টা কিন্তু যেটা -2 ছিল তার চিহ্ন চেঞ্জ হবে না, +2 হবে না, এটাই কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে, অ্যান্সার দেখে বিবেচনা করবো না, অঙ্ক দেখে বিবেচনা করো যে কোনটা আমাদের অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার। তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। 3 প্রশ্নটা পেজ 219 পাতায় আছে। দেখো এখানে 7 সেমি, এই যে 7 সেমি 3 সেমি ব্যাসার্ধে বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব। দেখো আরো প্রশ্ন, এবং খুব সহজভাবে দেখো 2 এর 3 নাম্বারটা। আচ্ছা, দুটি বৃত্ত আছে, একটা বড় বৃত্ত আছে আর একটা ছোট বৃত্ত আছে যারা বহিঃস্পর্শ করেছে। এভাবে দুটি বৃত্ত আছে, এই যে তাদের কেন্দ্রগুলো আমি এইভাবে দেখালাম। এখানে এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত।
এটা আমরা ধরো পি বিন্দু এখানে, এটা পি। তাহলে এপিটা আছে আমাদের 7, আর এই যে বিপিটা আছে আমাদের 3, এই যে ব্যাসার্ধগুলো। তো দেখো এভাবে দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব তোমরা কত পাবা? এদিকে 7, এদিকে 3 যোগ করো, তাহলে 7 আর 3 যোগ করলে কত হবে? 10 সেমি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা পাবো 10 সেমি। শূন্যের স্থানে তোমরা 10 সেমি বসাবা। 4 প্রশ্নটা, একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চং আর একটি শঙ্কুর উচ্চতার অনুপাত। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে ভূমির ব্যাস সমান আছে এবং একই আয়তন বিশিষ্ট আছে, আয়তনগুলো আমাদের একই আছে। তাহলে তাদের কি করতে বলেছে? তাদের উচ্চতার অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে ভূমির ব্যাস যখন একই আছে, তাদের ব্যাসার্ধগুলো একই হবে, আর একই আয়তন বলে দিয়েছে। ঠিক আছে, চং আর শঙ্কুর, দেখো আমি যদি বলি চঙের আয়তনটা আমি লিখব পাই আর স্কোয়ার, উচ্চতা আমরা h1 ধরে নিলাম, উচ্চতা আলাদা আছে, ব্যাসার্ধ একই হবে কিন্তু উচ্চতা আলাদা আছে, সমান সমান 1/3 পাই আর স্কোয়ার h2। দেখো চঙের এবং শঙ্কুর উচ্চতাগুলো আলাদা আছে, তো ব্যাসার্ধ সমান হবে, একই ব্যাস বলেছে, আয়তনটা সমান বলেছে, সমান করে নিয়েছি। এখান থেকে আমরা উচ্চতা অনুপাত পেয়ে যাব, পাই কেটে দাও, আর স্কোয়ার কেটে দিলাম। তাহলে আমরা যদি দেখাই, লক্ষ্য করে এখানে h1 আছে, আর এই যে h2টাই নিচে নামিয়ে দিলাম, এই যে h1/h2, আর এখানে 1/3। তোমরা এখানে h1 h2 যদি করে দাও, এটা 1:3 হবে। তো দেখো 1:3 কিন্তু আমাদের অ্যান্সার। শূন্যস্থানে তোমরা লিখবা 1:3। 5 প্রশ্নটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1/x হলে এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা করাবো 2/5। আচ্ছা, কার মান বের করতে বলেছে? এই যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এর মানটা বের করতে বলেছে না। চলো আমরা এটাকে a স্কোয়ার মানে b স্কোয়ার তৈরি করবো। cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করলাম, আর এখানে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করে দিলাম। সেটা এটা বি ধরে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র a প্লাস বি, এই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে দেখো সূত্রটা আমরা ফেলে দিলাম। তোমরা জানো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এর মান কিন্তু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, আর এর যে মানটা আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মানটা প্রশ্নে বলে দিয়েছে। দেখো 1/x, এটা আমাদের 1/x। তাহলে আমরা কত পেয়ে গেলাম? দেখো 1/xই পেয়ে গেলাম এর মানটা, এটাই আমাদের অ্যান্সার। তোমার শূন্য স্থানে বসাবা, কত বসাবা? 1/xই বসাবা। 6 প্রশ্নটা, এই যে সংখ্যাগুলি আছে, রাশিগুলি আছে, এখানে কিন্তু x1 মানে 1টা নিচে হবে, পাশে হয়ে গেছে x1 x2 x3 এভাবে আছে ডট ডট xn। এই সংখ্যার গড় x বার যদি হয়, মানে এই রাশিগুলির গড় বলে দিয়েছে x বার, তাহলে এই রাশিগুলির গড় বের করতে বলেছে। চলো দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে 6 প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, আমরা দেখাবো 2/6 নাম্বারটা। দেখো আমাদের রাশিগুলো যে আছে x1, x2 এভাবে 1গুলো হবে, ঠিক আছে, 1টা উপরে হয়ে গেছে, 2টা উপরে চলে গেছে, x1, x2, x3, ডট ডট ডট, xn, মানে 1 থেকে n অবধি আছে রাশি। তাহলে এই রাশিগুলির গড় কত বলেছে? x বার, মানে এদের যদি আমি গড়টা বের করি, দেখো গড় কিভাবে পাওয়া যায়? রাশিগুলিকে যোগ করতে হয়, যতগুলি রাশি আছে এভাবে যোগ করে নেবা। এই যে দেখো রাশিগুলো সব যোগ করলাম, আর কতগুলি রাশি আছে দেখো তো, 1 থেকে n অবধি, মানে nটি রাশি আছে, তাহলে n দিয়ে ভাগ করতে হয়, এটা তো জানি গড়। তাহলে এই যে গড়টা, এই গড়টা বলেছে আমাদের x বার, এই দেখো x বার বলে দিয়েছে।
এটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের যে বের করতে বলেছে কে এক্স ওয়ান কমা কে এক্স টু কমা কে এক্স থ্রি কমা ডট 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 কমা কে এক্স এন, এই রাশিগুলির গড় বের করতে বলেছে আমাদের। দেখো আমরা এই রাশিগুলির গড় আমরা বের করব এর সাহায্য নিয়ে। তো আমরা গড় কি জানি, একই নিয়মটা, প্রত্যেকটা রাশি যোগ করব। অতএব কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু প্লাস কে এক্স থ্রি প্লাস ডট 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 কে এক্স, এই যে দেখো। আর এভাবে আমরা ভাগ করে নেব। এখানেও তোমার দেখো কটা রাশি আছে, 1 থেকে n, তাহলে nটি রাশি আছে, n দিয়ে ভাগ করে দিলাম। এবার এখানে কে সব জায়গায় আছে, তাহলে কেটা আমরা বাইরে কমন নিলাম, তাহলে আমাদের হয়ে গেল এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এক্স এন অবধি আছে, আর নিচে আছে আমাদের n, এই যে দেখো। এবার তোমরা লক্ষ্য করো এর মান দেখো, এই যে এর মানটা আমরা এক্স বার বের করে রেখেছি, এই যে যেখানে যদি 1 নং নাম দিয়ে দিই এটা, তাহলে এখানে কে এর মানটা এক্স বার বসিয়ে দিলাম, কোথায় 1 থেকে, তাই তো? 1 থেকে আমরা সাহায্য নিয়েছি। তাহলে যে রাশিগুলির গড় বের করতে বলেছিল তার গড়টা দেখো কে এক্স বার পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা শূন্য স্থানে কে এক্স বার বসাবা, এই দেখো এখানে আমরা আগে কে দিব কে এক্স বার। এবার আমরা 3-এর প্রশ্নগুলো আসবো। সত্য মিথ্যা। 3-এর 1-এর প্রশ্নটা দেখো কি বলছি, প্রতি বছর R% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য p টাকা হয়। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল, এই যে দেখো এই 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 টাকা ছিল, এটা কি আমাদের সত্য? n বছর পূর্বে মেশিনের মূল্য কি এত ছিল? আচ্ছা, তা আমরা কি করব, আগে n বছর পূর্বে মেশিনের মূল্য x টাকা ধরে নিব, তারপরে x এর মান যদি এটা হয় তাহলে সত্য, আর না হলে মিথ্যা। তাহলে ভালো অঙ্ক, সমাহার বৃদ্ধি থেকে দিয়েছে অঙ্কটা। তো আমরা করাবো 3-এর 1 নম্বরটা। তো আমরা ধরে নিলাম যে ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল, মেশিনের মূল্য ছিল, আমরা x টাকা ধরে নিলাম, x টাকা, যেটা আমাদের x আছে, এই যে x টাকা। ওকে, তো এবার আমরা কি বের করব, n বছর পর মেশিনের মূল্য, বর্তমান মূল্য যেটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব যে n বছর পর মেশিনের মূল্য, মেশিনের মানটা, মেশিনের মূল্য n বছর পর, যেটা বর্তমান মূল্য, যেটা দেখো মেশিনের বর্তমান মূল্য কিভাবে পাবা, মানে n বছর পূর্বে যেটা মেশিনের মূল্য ছিল x, সেটা এখানে দিবা x ইন্টু 1। এখানে তোমরা দেখো এখানে হ্রাস হচ্ছে, প্রতি বছর মেশিনের মূল্যটা হ্রাস হয়, হ্রাস বলেছে বলে এখানে তোমরা মাইনাস দিবা, আর যদি বৃদ্ধি এখানে থাকতো বৃদ্ধি তাহলে প্লাস করে রাখবা এখানে, তা হ্রাসের জন্য মাইনাস। তারপর এখানে তোমরা লিখবা আর, দেখো যে বৃদ্ধির হারটা R% আছে, R/100, শতকরার জন্য 100 হবে। আর এখানে হবে সময়টা, সময় আমাদের n বছর, সময়টা এখানে n বছর দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের n বছর পর মেশিনের যে মূল্যটা, বর্তমান মূল্য এটা। এবার এই বর্তমান মূল্যটাই আবার দেওয়া আছে কত, p টাকা দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের p টাকা। এই বর্তমান মূল্যটা p এর সঙ্গে সমান করতে পারবো, প্রশ্ন তো বলেই দিয়েছে p টাকা। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে, যেহেতু n বছর পূর্বে মেশিনের মূল্য কত টাকা ছিল সেটাই তো বের করতে বলেছিল। তাহলে x এর মানটা তোমাদের এটা বের হবে, x সমান p বাই, এটা নিচে নামিয়ে দাও, 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার n। দেখো, তো n বছর পূর্বে যে মেশিনের মূল্য x টাকা ধরেছিলাম সেটা আমরা পেলাম এটা। দেখো প্রশ্নে কিন্তু এটাই আছে দেওয়া, n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল, এই যে দেখো মিলে গেছে আমাদের, এই যে মিলে গেছে, তাহলে অ্যান্সারটা আমাদের কি সত্য। তো তোমরা অ্যান্সার লিখে দিবা, সত্য লিখবা।
এরপরে 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের 3টি ভেদ আছে, 3টি না, প্রথমে 2টো ভেদ আছে, এই 2টো ভেদ থেকে আমাদের এই ভেদটা প্রমাণ করতে বলেছে। তো চলো দেখবো আমরা যে এই 2টো ভেদ থেকে এই ভেদটা হবে, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তো আমাদের 3-এর 2 নম্বর প্রথম যেটা ভেদ আছে, এ ভেরিয়াস বি, ভেদকে আমরা ভেরিয়াসই বলবো সংক্ষেপে। এ ভেরিয়াস বি, এখান থেকে ভেদ তুলে দেব, এ সমান K1B। ওকে, আচ্ছা, আর একটা ভেদ আছে পি ভেরিয়াস সি, এখান থেকে যে ভেদ তুলে দিই বি সমান K2C। পাশে কিন্তু এখানে তোমরা লিখবা যে K1, এই যে K1, K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমরা লিখে দিবা, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে ভেদের অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো আমাদের এখানে এ আর সি এর মধ্যে সম্পর্ক আছে না, তা আমরা কি করব, বি নাই, তাহলে এই যে বি আছে এখানে আর বি এর মানটা জানা আছে, তাহলে আমরা করব কি, বি এর জায়গায় বি এর মানটা পুট করে দিই। তাহলে এখানে বি এর মানটা পুট করলে আমাদের আসবে দেখো K2C আসবে, এভাবে দাঁড়িয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে এ সমান K1 K2 কে আমরা ছোট হাতের ধ্রুবক n এ নিলাম, সি, এবারে সমান ধ্রুবক তুলে দিয়ে তোমরা ভেদ নিয়ে আসতে পারবা, এ ভেরিয়াস সি। তো আমাদের আসছে এ ভেরিয়াস সি, এই দুটো ভেদ থেকে এ ভেরিয়াস সি আসছে, এখানে কিন্তু সি স্কোয়ার বলে দিয়েছে দেখো, তাহলে সি স্কোয়ার কিন্তু হলো না, তার জন্য অ্যান্সারটা তোমরা মিথ্যা লিখবা, এটা অ্যান্সার আমরা মিথ্যা পেয়ে গেলাম। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নম্বর। 3-এর প্রশ্নটা দেখো, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা, আমরা এটা প্রমাণটা করব, এটা কিন্তু এর আগেও আমি প্রমাণটা করে দেখিয়েছি তোমাদের, আবার তোমাদের করে দেখাবো প্রমাণটা, ভালো অঙ্ক আছে। তো আমরা দেখব যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণটা কোন কোণ বেরোচ্ছে, সূক্ষ্মকোণ বেরোলে সত্য হবে, আর যদি স্থূলকোণ বেরিয়ে আসে তাহলে মিথ্যা হবে। চলো আমরা দেখাই তোমাদের, আগের ক্লাসে কিন্তু তোমাদের এটা দেখিয়েছি, আবার কিন্তু আমি দেখাচ্ছি, এটা আমাদের অঙ্কগুলো রিপিট আসছে। চলো রিপিট আসা অঙ্কগুলো করাবো, ভালো ভালো অঙ্ক আছে এগুলো, আমরা যদি পুরোটাই অঙ্ক বুঝি তাহলে আমাদের আরও ভালো হবে। তো এখানে একটি বৃত্তের ছবি আমি এঁকে দিলাম। দেখো, অর্ধবৃত্তাংশ বলতে একটা ব্যাস তৈরি করছি আমি, এ বি ব্যাস, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও। তারপরে দেখো অর্ধবৃত্তাংশ বলছে এই যে আমাদের এই জায়গাটা, এই বৃত্তাংশ নিয়ে যে আমাদের বৃত্তস্থ কোণটা, ওকে, তার চেয়ে ছোট বলেছে, ক্ষুদ্রতর বৃত্তাংশ নিতে বলেছে। তাহলে আমরা কাজ করি, এইভাবে নিয়ে নিলাম, আর এখানে এইভাবে করে দিলাম, ওকে। দেখো তাহলে এখানে এবার ছবিটা দিলাম, দেখো এটা আমরা সি, এটা ডি ডাবিয়ে দিলাম। লক্ষ্য করো তো, আমি এখানে আরেকটা তোমাদের ছবি এঁকে বোঝাই এই জিনিসটা। দেখো যে এই যে আমাদের ব্যাসটা আছে, এটা যদি ব্যাস হয়, এই যে এ বি যদি ব্যাস হয়, তাহলে এই ব্যাস দিয়ে যে বৃত্তাংশ যে কোণটা, এটাকে বলা হয় অর্ধবৃত্তাংশ কোণ, এই যে কোণটা। তাহলে এর চেয়ে ক্ষুদ্রতর বলেছে, দেখো এটা যেটা আমরা নিয়েছি, এই কোণটা, এই যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণটা আমাদের দেখাতে বলেছি, এই কোণটা সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে, সেটাই আমাদের দেখানোর ব্যাপার আছে। তো আমরা দেখো, আমরা প্রথমে এই যে এটাকে কেন্দ্রস্থ কোণ নিব, এই যে কোণটা মানে বিওসি, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আছে। আমরা এখানে এই যে বিসি যে চাপটা আছে, মানে এখানে পি দিয়ে দিলে পরে পিপিসি, এই বিপিসি চাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওসি, আর বৃত্তস্থ কোণটা আছে বিডিসি। তার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি হয়, দ্বিগুণ হয়, সেটাই তোমাদের এখানে দেখাবো। দেখো আমরা লিখবো প্রবৃদ্ধ, দেখো প্রবৃদ্ধ কোণ বলতে 180 ডিগ্রির চেয়ে বড় কোণ আছে এটা, তাই না? এই যে এবি সরলরেখাংশ, এবি সরল কোণ 180 ডিগ্রি, তার চেয়ে কিন্তু বড় কোণটা আছে প্রবৃদ্ধ বিওসি কোণটা। তা 180 ডিগ্রির চেয়ে বড় কোণকেই বলা হয় প্রবৃদ্ধ কোণ।
তা প্রবৃদ্ধ বিওসি, এই যে দেখো প্রবৃদ্ধ বিওসি যে কোণটা, এটা হবে এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে 2 কোণ বিডিসি। এই যে দেখো, তাহলে এটা আমরা পাবো। আচ্ছা, এবার আমরা তো জানলাম এই যে প্রবৃদ্ধ বিওসি কোণটা 180 ডিগ্রি যে বড়, এটা আমি লিখি। তাহলে প্রবৃদ্ধ কোণ বিওসি এটা হবে বড় হবে কার চেয়ে, 180 ডিগ্রির চেয়ে বড় এই কোণটা, তাই না? এখান থেকে ছবি থেকে আমরা বুঝতে পারছি। এবার এর মান তো পেলাম এটা, তো এর জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো 2 কোণ বিডিসি গ্রেটার দেন 180 ডিগ্রি। 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এখানে কোণ বিডিসি এই কোণটা পেয়ে যাবে, দেখো এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ বিডিসি কোণটা দেখো, এই যে কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় পেলাম, মানে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়। তা 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে এই কোণটা দাঁড়াবে স্থূল কোণ, এই কোণটা হয়ে গেল আমাদের স্থূল কোণ। কিন্তু এখানে বলেছে আমাদের সূক্ষ্ম কোণ, দেখো সূক্ষ্ম কোণ হবে না, আমরা কোণটা পেলাম স্থূল কোণ। তাহলে সূক্ষ্ম কোণ বলেছে বলে তোমরা অ্যান্সারটা দিবা মিথ্যা। অ্যান্সার কি লিখবা? মিথ্যা। প্রশ্নে অ্যান্সার সত্য থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সত্য হবে না। এর আগে এই প্রমাণটা আমি দেখিয়েছি। এই ক্ষেত্রে মানে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ যে কোণটা আমরা পাবো, কি পাবো? স্থূল কোণ পাবো, সূক্ষ্মকোণ কিন্তু পাবো না। সূক্ষ্মকোণ কখন পাবো? তোমাদের আরেকটা রকম প্রশ্ন থাকবে যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ, ঠিক আছে, যখন বৃহত্তর বৃত্তাংশ কোণটা থাকবে তখন কিন্তু পাবো সূক্ষ্মকোণ, আর ক্ষুদ্রতর বৃত্তাংশের ক্ষেত্রে পাবো কোণটা স্থূল কোণ পাবো। এই দুটো জিনিস মনে রাখবা। হ্যাঁ, দুইভাবেই অঙ্কটা আসে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ক্ষুদ্রতর বৃত্তাংশ বলেছে, এর আগের অঙ্কটা ছিল ক্ষুদ্রতর বৃত্তাংশ, আবারও পেলাম একই অঙ্ক। তো এখানে কিন্তু স্থূল কোণ পাবো আমরা সূক্ষ্মকোণ পাবো না, এটা মনে রাখবা তোমরা। অ্যান্সারটা আমরা কি পেয়ে গেলাম? মিথ্যা পেয়ে গেলাম। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে আসবো। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 4-এর প্রশ্নটা কি বলেছে, 4 নাম্বার। এখানে বলছে যে কোনো নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ওই গোলকটির ব্যাসার্ধ কি 4 একক হবে? চলো আমরা বের করে দেখব কত বের হচ্ছে। 3-এর 4 নম্বরটা। আচ্ছা, এখানে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো আমাদের জানতে হবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হয়। তার আগে আমি একটা অর্ধগোলকের ছবি এঁকে তোমাদের বোঝাই। এই যে অর্ধগোলক, ঠিক আছে, মানে একটা উল্টো বাটি যাকে বলে, বাটিটা আছে না, উল্টো করে ধরো, এটা ছবিটা হয়ে গেছে। তা অর্ধগোলক এটা তৈরি করলাম, যার এখানে এই যে কেন্দ্রের মধ্যে এটা ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। তা অর্ধগোলকের উপর একটা বক্রতল, আর এটা হচ্ছে আমাদের বৃত্তাকার তল। মানে তোমাদের এখানে বুঝাবো যে এই যে আমাদের একটা গোলক, এটা হচ্ছে ফুটবল আকৃতির, তাহলে ফুটবলটাকে যদি মাঝ বরাবর কেটে দাও না, তাহলে এভাবে এখানে একটা কি পাবে, একটা কিভাবে সমতল পাবা না, বৃত্তাকার তলটা পাবা। তো ওইভাবে জিনিসটা হচ্ছে অর্ধগোলক, উপরের তলটা বক্রতল। আচ্ছা, সম্পূর্ণ গোলকের যে ক্ষেত্রফলটা আমরা কি জানি, 4πr²। ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, সরি ভূমির না, আর গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। আর তাহলে এখানে বক্রতলটা অর্ধেকটা কত হবে, তাহলে অর্ধেকটা হয়ে যাবে 2πr²। তাহলে এই বক্রতলটা পেয়ে গেলাম 2πr²। এবার বাকি থেকে গেল কিন্তু সমতলটা, এই যে বৃত্তাকার তলটা আছে, তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এটা বৃত্তাকার যদি তল হয় তো বৃত্তের ক্ষেত্রফল, যেটা আমরা জানি πr²। এবার এই তলটা, সমতলটা আর বক্রতলটা নিয়ে আমাদের সমগ্র তল অর্ধগোলকের, মানে 2πr², এদিকে πr², মানে দুটায় একটা তিনটা, তাহলে টোটাল মিলে দুজন মিলে, মানে এই যে দুটো তল মিলে একসঙ্গে আমাদের যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাবা 3πr²। এই যে দেখো আমরা পেয়ে গেলাম অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 3πr²। তাহলে এটাই সমান সমান বলে দিয়েছে 48 পাই। 48 পাই, এখান থেকে আরের মানটা বের করবো আমরা। পাই কেটে দিলাম, 3 আর 48 কাটাকাটি করো, 3 একে 3, 1 চলে আসলো, এটা আমাদের হয়ে গেল কত? আচ্ছা, 1 চলে আসলো, মানে এটা 18, 3 × 18, তাহলে r² সমান সমান আমরা 16 দেখতে পাচ্ছি।
আর সমান সমান কত 4, 16 বর্গমূল 4। তো ব্যাসার্ধ কিন্তু আর 4 এককই পেয়ে যাচ্ছে আমরা, যেটা আমাদের 4 একক বলেছিল। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের কি দাঁড়ালো, 70 দাঁড়ালো। তোমরা অ্যান্সারটা এখানে 70 লিখে দিবা। আমরা চলে আসবো 5-এর প্রশ্ন। দেখো 5-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এটা আমাদের দেখাতে বলেছে যে এটা গ্রেটার দেন হবে 90 ডিগ্রির চেয়ে বড় হবে। এই মানটা সত্য হবে না মিথ্যা হবে, আমরা চেক করি। বড় হচ্ছে না ছোট হচ্ছে, দেখো এটা আমরা সহজে চেক করে নিতে পারবো। 3-এর 5 নম্বর আমাদের যেটা আছে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এটা আমাদের বলেছে এটা বড় হবে, তো আমি বড় দিয়ে দিলাম চিহ্নটা, সাইন 90 ডিগ্রি, এই যে দেখো। আচ্ছা সাইন 30 ডিগ্রি আমরা জানি এর মান হয় 1/2 হাফ, আর সাইন 60 ডিগ্রির মান হয় √3/2। আচ্ছা বড় দিয়ে দিলাম, যদি বড় না হয় তো কেটে দেব। আর সাইন 90 ডিগ্রি 1, তাহলে যে এটা 1, তাহলে এই মানটা কি 1-এর চেয়ে বড়। চলো আমরা সরলটা করি। তা লসাগু 1 প্লাস √3, এটার 1 আছে, 1 প্লাস দেখো √3-র মান তোমাদের বলে দিই 1.732 এরকম মানটা পাওয়া যায় প্রায় বলে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা বড় দেখতে পাচ্ছি। এখন কি করে দেখো, এই যে এটা যে যোগ করে এটা 2.1 2 পাবা 732, এই দেখো 2.732/2। দেখো একে যদি তুমি 2 দিয়ে ভাগই করো না, তো 2-এর চেয়ে বড় মান আছে, তাহলে 2 থাকলে মানে 1 হতো, আর 2-এর চেয়ে বড় আছে মানে 1-এর চেয়ে বড়। তাহলে এই যে মানটা কিন্তু 1-এর চেয়ে বড়ই দেখাচ্ছে এটা, তাহলে কিন্তু এটা যে বলেছিল প্রথমে এই জিনিসটা আমাদের কিন্তু সত্যই আছে। তাহলে আমরা কিন্তু এটাও সত্য পেয়ে গেলাম, অ্যান্সারটা অ্যান্সার সত্য। পরের প্রশ্ন, পরের প্রশ্ন লক্ষ্য করো, আমাদের আছে 6 নম্বর, এই যে দেখো। তাহলে 6 নম্বর প্রশ্নটা এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, এই যে সংখ্যাগুলি দেওয়া আছে এই তথ্যগুলির সংখ্যাগুরু মান কি 102 হবে। আচ্ছা সংখ্যাগুরু মান আমাদের জানতে হবে, সংখ্যাগুরু মান কাকে বলে, মানে এই যে তথ্যগুলির মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে সংখ্যাগুরু মান বলবো। তাহলে এখানে 102টা কবার আছে, একবার আছে, দুবার আছে, 102 দুবার আছে, 3বার আছে। আচ্ছা অন্যান্য সংখ্যা দেখে নাও, অন্যান্য সংখ্যা আবার বেশিবার নাই তো, যদি অন্য সংখ্যা বেশিবার থাকে তাহলে কিন্তু 102 হবে না, ওকে। আচ্ছা এরপরে দেখো 104টা, দেখো 104 104 104 104, 104টা তো বেশিবার আছে, 104টা আমি 4বার দেখতে পাচ্ছি, 102 3বার, কিন্তু 104 4বার। তাহলে সংখ্যাগুরু মান তো 104 চলে আসছে, এই ক্ষেত্রে 102 তো পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কিন্তু এটা সত্য হবে না, এটা যে 102 বলেছে, তাহলে মিথ্যা হবে অ্যান্সারটা। তোমরা এখানে অ্যান্সার মিথ্যা লিখে দিবা। এরপরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো, ঠিক আছে। 4-এর 1 নম্বর দেখো, 4-এর 1 নম্বরটা আমরা করাবো 4-এর 1। চলো প্রশ্নটা কি বলছে, কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। দেখো 6 মাস পর কথাটা বলেছে, আমরা সাধারণত কি জানি যে 1 বছরের সময়ের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে 6 মাস পর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই বা সমান। এই অনুসারে, এই নিয়ম অনুসারে বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে। আচ্ছা দেখো যদি আমাদের এই নিয়ম অনুসারে না বলতো না, তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদটা একটু অন্যরকম আসতো জিনিসটা। আমি 2 ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমাদের দেখো এই যে নিয়ম অনুসারে চক্রবৃদ্ধি সুদ কি করে বের করতে হয়, সমূল চক্রবৃদ্ধি যেটা p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n, এটাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। আর মাইনাস p আসলটা বাদ দিলে পরে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। কিন্তু তোমাদের বলে দিই যে আমাদের এখানে এই যে বলেছে এই যে 6 মাস পর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই, এই নিয়ম অনুসারে কিন্তু এটা হবে ঠিক। যদি আমাদের এই নিয়ম অনুসারে যদি না হতো না,
আমাদের কীরকম দাঁড়াতো জিনিসটা, তখন আমাদের দাঁড়িয়ে যেত চক্রবর্তী সুদ এইভাবে দেখো 1 + r/, এই যে 100-র সঙ্গে না 2 গুণ হয়ে যেত। কেন 2 গুণ হবে? তখন 6 মাস পর 6 মাস অন্তর ধরতাম আমরা। 6 মাস অন্তর বলতে আমরা 12কে, এই যে 12কে 6 দিয়ে ভাগ করতাম, তখন 2 পেয়ে যেতাম। এই যে 2 পাবো না, 12 মাস 6 মাস অন্তর, তাহলে 12 মাসকে 6 দিয়ে ভাগ করবা 2 পাবা, তাহলে 2 দিয়ে এখানে গুণ হতো। আর যে n এর সঙ্গে 2 গুণ হবে, তারপরে এই পিটা বিয়োগ করব, তখন এইভাবে আমাদের চক্রবর্তী সুদটা বের হতো 6 মাস অন্তর বললে, পর্বটা যখন 2 পেয়ে যেতাম। ঠিক আছে। কিন্তু এটা এখন হবে না আমাদের, এই 6 মাস পর বলেছে বলে আমরা 2 এখানে নিব না। কেন? কারণ আমাদের যে বলেছে 6 মাস পর সরল সুদ এবং চক্রবর্তী সুদ একই, মানে 6 মাস পরেই সরল সুদ চক্রবর্তী সুদ সমান হবে, এই নিয়ম অনুসারে আমাদের বের করতে বলেছে, চক্রবর্তী সুদ বের করতে বলেছে। তখন কিন্তু আমরা আর 2 গুণ করব না, এই 100-র সঙ্গে 2 গুণ করব না, আর n এর সঙ্গে 2 গুণ করব না। ঠিক আছে, তার জন্য কিন্তু গুণটা হয়নি, এই যে কথাটা উল্লেখ করেছে বলে। সাধারণত কিন্তু এভাবে হয় আমাদের, কিন্তু উল্লেখ না করতো কথাটা। আচ্ছা, তাই এটা আমাদের ক্রস, এটা বাদ চলে গেল, তাহলে আমরা এই নিয়মে করাবো, এই যে নিয়ম অনুসারে বলেছে। চলো মানগুলো বসাই। পি বলতে আসল, যেটা 800 টাকা বলেছে, 1 + r, সুদের হারটা 10%, 10/100, আর সময়টা 1 বছর, n এর জায়গায় 1 দিয়ে দিলাম, আর পি তো 800। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 800টা আমরা কমন নিয়ে নিলাম, এটা শূন্য কেটে দাও, এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করো না, তা 10, 11, 11/10 পাবা, পাওয়ার তো 1 দিলাম না। আচ্ছা, এখানে 800 কমন নিয়েছে বলে 1 আছে, 800 বাইরে, আবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করো, এটা 10 লসাগু, 11 মাইনাস এটা 10, তাহলে দেখো আমরা এটা পেয়ে যাব 800 গুণিত এটা 1/10 পেয়ে যাব। তাহলে এখানে 0 কেটে দাও, তো দেখো আমরা কিন্তু 80 টাকা পেয়ে গেলাম। এই যে চক্রবর্তী সুদ কত? 80 টাকা। তাহলে কিন্তু আমাদের এটাই কিন্তু অ্যান্সার আসবে 80 টাকা। ওকে, আচ্ছা, এবার চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। আচ্ছা, দেখো এখানে 4-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে, করাবো 4-এর 2 নম্বর। চারের 2। আচ্ছা, প্রশ্নটা পড়া যাক। বলছে এবিসি একটি ব্যবসায়, 3 জন আছে এখানে। এবিসি একটি ব্যবসায় 36,400 টাকা লাভ করে। এ ও বি এর মূলধনের অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:4 হলে এর লভ্যাংশ বের করতে বলেছে। দেখো এখানে দুজন করে নিয়েছে, তাহলে তোমাদের এখানে বলি প্রথমে এ আছে, A/B করে দিলাম। এ ও বি আছে না, A/B আমাদের দেখো এদের মূলধনের অনুপাত আছে 5:3 আছে। তারপরে বি আছে, BOC, আমি B/C করে দিলাম, তাহলে BOC এর মূলধনের অনুপাত 5:4 এভাবে আছে। আচ্ছা দেখো, এখানে আমরা ABC এর মূলধনের অনুপাত বের করব, মানে আমরা বের করব এখানে কি A/B/C। তাহলে দেখো এরকম আমাদের অঙ্ক হয়েছে, অনুপাত সমানুপাতে আছে, যে A/B দেওয়া আছে, B/C দেওয়া আছে, এখান থেকে A/B/C বের করতে পারবো কিভাবে। দেখো এখানে সমান সমান করে দিলাম, এই যে দেখো BB সমান আছে না, তাহলে এখানে এই যে 3 আর 5, মানে A এর মান 5, B এর মান 3, আবার B এর মান 5, C এর মান 4, তো এখানে BB যখন সমান, তাহলে যে B এর মানগুলো আছে 3 আর 5, এদেরকে সমান করতে হবে। সমান করার জন্য আমরা এমন কিছুতে গুণ করব, এখানকার যা সংখ্যা আসবে এখানে তাই যেন সংখ্যা হয়। ধরো একে 5 দিয়ে গুণ করো, 5×3 15, আর একে 3 দিয়ে গুণ করো, 3×5 15, সমান চলে আসবে। তাহলে 5 দিয়ে গুণ করলে দুজনকে করতে হবে, মানে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 আছে, 5কেও গুণ করতে হবে 5 দিয়ে, H2, আর 3কেও গুণ করবো 5 দিয়ে। ওকে, আর এখানে গুণ করবো দেখো 15, তো এখানে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, 3×5 15, তাহলে 5কে গুণ করবো 3 দিয়ে, 3×5 15 আসবে। আর 4 আছে, তো 4কেও গুণ করবো 3 দিয়ে, যদি 3 দিয়ে গুণ করেছি, তাহলে এইভাবে করে নিতে হবে। তো চলো গুণ করো, 5×5 25, 3×5 15 হবে এটা। আর এখানে দেখো 5×3 15, দেখো 15 মিলে গেছে না, আর 4×3 12। এবার আমরা A/B/C বের করতে পারবো। দেখো এ বলতে প্রথমটা যে 25 সমান সমান, এখানে এ হচ্ছে 25 পেয়ে গেলাম, H2, তাহলে B তো 15, দেখো 15 মিলে গেছে, তাহলে B আমাদের 15, আর সি, এই যে সিটা শেষে আছে 12, এই যে দেখো A/B/C এদের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 25:15:12।
তো এখান থেকে এর লভ্যাংশ আমরা বের করব। দেখো এর লভ্যাংশ আমরা কি করে বের করব, এখানে কিন্তু মোট লাভ বলে দিয়েছে, তাহলে এর লভ্যাংশ সহজে বেরিয়ে আসবে। তাহলে এর লভ্যাংশ মানে এই দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে এর লভ্যাংশ এই হচ্ছে প্রথমটা 25, 25 বাই আনুপাতিক যোগ। এখন এর আনুপাতিক যোগ করবা, এদের আনুপাতিক যোগফলটা তোমরা দেখবা যোগ করে কিন্তু 52 পাবা। এই যে 25, 15, 12 যোগ করবা, যোগ করে কত পাবা? 52 পেয়ে যাবা। আর মোট যে লাভ হয়েছিল সেটা দিয়ে গুণ করে দিতে হয় 36,400। এভাবেই আমরা এর লভ্যাংশ বের করতে পারবো। চলো এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো আচ্ছা এখানে দেখো কত দিয়ে কাটাকাটি করি, চলো 2 দিয়ে করি, 2 দিয়ে 4, 2 6 12, এখানে 2 দিয়ে 2 একে 2, 2 8 16, 2 দিয়ে 4, 2 0, আবার 2 দিয়ে করি, 2 একে 2, 2 3 6, আবার এখানে 2 দিয়ে করি, 2 9 18, 2 একে 2, 2 0 বসে গেল। তাহলে 13 7 91, 13 7 91, 2 0 বসে দিলাম। আচ্ছা তাহলে আমাদের এখানে রয়ে গেল এদিকে 25 গুণিত 7, 2 0। আচ্ছা তাহলে এখানে 25 7 গুণ করলে আমরা কত পাবো? 175, আর এদিকে 2 0। ওকে, এই দেখো তো আমরা পেয়ে গেছি অ্যান্সার। এর যে লভ্যাংশ কত টাকা? 17,500 টাকা। 17,500 টাকায় আমাদের অ্যান্সার, এর লভ্যাংশ। এবার আমরা পরের প্রশ্ন চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো দুটি মিশ্র দ্বিঘাত করণীয় আছে, এটা একটা এটা একটা, এদের মধ্যে কোনটি বড়? এরকম তোমাদের আমি দেখিয়েছি। তো ছোট বড় দেখানোর যে নিয়মটা আমরা এটা করাবো 4 এর 3। আচ্ছা এই যে প্রথম যে আছে মিশ্র দ্বিঘাত করণীয়টা, এটা লিখে তোমরা বর্গ করে নেবা। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এভাবে ভেঙে নিবা, 12 পাবা। আর এখানে 12 11 গুণ করে নিবা। তাহলে 12 11 গুণ করো, 12 কে 12 2, আবার 12 কে 12, আর ওদিকে হাতের 1 13, মানে 132 পাবা গুণ করে। আর এটা তো 11 হয়ে যাবে, 12 আর 11 যোগ করে নাও। ওকে, তাহলে 12 আর 11 যোগ করলে কত হবে? এটা 23 হয়ে যাবে। এই দেখো এটা পেলাম সরল করে। আর একটা বলেছিল আমাদের আবার আছে √13 মাইনাস √10। চলো একে আমরা বর্গ করে নেব। একইভাবে সরলটা ভাঙো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এই যে দেখো 13 হয়ে যাবে, স্কয়ার হিসেবে রুটটা উঠে যায়। আর এখানে যদি গুণ করো 13 আর 10 গুণ করলে 130 পেয়ে যাবা, আর এটা 10 হয়ে যাবে। এটা আবার 13 আর 10 যোগ করলে এটা 23। দেখো 23 মাইনাস 2, 23 মাইনাস 2 তো মিলে গেছে। এখন এই দুটোকে দেখে আমরা বড় ছোট বলতে পারবো। তাহলে যেহেতু কে বড়? 132টা বড়, রুট 132 কিন্তু বড় কার চেয়ে? √130 চেয়ে বড়। তাহলে এটা যদি বড় হয়, ঠিক আছে, 132 যদি বড় হয় এর চেয়ে, তাহলে আমাদের এটাই বড় হয়ে গেল। তো আমাদের যে বড় বের করতে বলেছিল, তাহলে দেখো আমরা অতএব দিয়ে আমরা লিখে দেবো বড় হয়ে গেল প্রথমটাই। প্রথমে ছিল আমাদের √12 মাইনাস √11, এটাই কিন্তু আমাদের বড় অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু এই প্রথমটাই বড় পেয়ে গেলাম। হ্যাঁ, কেন বলেছিল? কারণটা হচ্ছে এটাই, যেভাবে দেখালাম তোমাদের, এই যে কারণটা যেহেতু দিয়ে, এটাই আমাদের কারণ কেন বড়। 4 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। আচ্ছা এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফাবেটা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। চলো আমরা খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা এখানে আমাদের 4-এর 4 নম্বর প্রশ্নটা, 4-এর 4 নম্বর দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণটি আছে x² মাইনাস 22x প্লাস 105 সমান 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কিন্তু আলফা ও বিটা বলে দিয়েছে। তাহলে আমরা কি পেয়ে যাব? বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ, মাইনাস বি। দেখো এখানে এই যে বিটা আছে কিন্তু মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে মাইনাস বি, বি কিন্তু -22। এই দেখো মাইনাস বি বাই এ, এ হচ্ছে x² সহগ, যেখানে 1 আছে, তাহলে এখানে 1। তাহলে এটা আমরা পেয়ে যাব সরল করে, কত পেয়ে যাব?
এটা শুধু 22 পেয়ে যাবো, মাইনাস মাইনাসে প্লাস 22 পেয়ে গেলাম আলফা প্লাস বিটার মানটা। আর আলফা বিটা বীজের গুণফল। আলফা বিটা যে বীজের গুণফলের সূত্রটা সি বাই এ, সি হচ্ছে 105, 105 বাই এ হচ্ছে 1, এটা আমরা 105 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটার মান বের করলাম আর আলফা বিটা বের করলাম। আমাদের যে বের করতে বলেছে আলফা মাইনাস বিটা, আমাদের দরকার এই যে দেখো কার মানটা দরকার, আলফা মাইনাস বিটার মানটা দরকার। আমরা কি করব, প্রথমে এটাকে হোল স্কয়ার করে দিলাম। তাহলে আলফা মাইনাস বিটা, এটাকে এ এটা বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা মনে রাখবা। এটা সূত্র হবে আলফা প্লাস বিটা মানে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা 4 এ বি। এই যে দেখো এটা একটা সূত্র আছে, সূত্রটা তোমাদের আমি এখানে দেখাচ্ছি। দেখো এই যে লক্ষ্য করো সূত্রটা, যে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র তোমরা লিখতে পারবা এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস মাইনাস 4 এ বি। এই যে দেখো এই যে আমাদের সূত্র। ওকে, আচ্ছা আমরা সাধারণত কি জানি সূত্রটা, অনেকে এটা জানে না। দেখো তোমাদের আমি সূত্রটা একটু প্রমাণটা দেখিয়ে দিই। আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা তোমরা সাধারণত জানো যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তোমরা এটা জানো। তো তোমরা বলতে পারো স্যার এটা হয়, তো এটা কি করে হয়? দেখো এটাকে একটু সরল করলে কিন্তু এটা চলে আসবে, সূত্র থেকে সূত্র নিয়ে আসা যায়। দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে। এটা এ স্কয়ার, আচ্ছা মাইনাসটা আমরা প্লাস 2ab করে দিলাম প্লাস বি স্কয়ার। আচ্ছা এই যে মাইনাসটা প্লাস করে দিলাম না, তাহলে আমরা এখানে এই যে দেখো এটা আমরা মাইনাস 4ab লিখে দিলাম, মাইনাস 4ab। কেন? কারণ দেখো এই যে মাইনাস 4ab থেকে প্লাস 2ab বিয়োগ করলে আবার মাইনাস 2ab ফিরে আসবে, তাহলে এটা যোগ বিয়োগ করে ব্যালেন্স করে এটাই পাবো। আচ্ছা এখন দেখো এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তো আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এই যে এখান থেকে সূত্রটা বসিয়ে দিলাম, এখানে মাইনাস 4ab। দেখো তো চলে আসলো না, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, যে সূত্রটা তোমাদের প্রথমেই বললাম এটা থেকে এটা হয়। তাহলে সেটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, চলো মান বসাবো। আলফা প্লাস বিটার মান বের করে রেখেছি, এর মান হচ্ছে 22, 22 এর স্কয়ার আর 4 ইন্টু আলফা বিটা। আলফা বিটার মান আমরা 105। এবার 22 এর স্কয়ার 22 গুণ করে নাও, 4 4 আবার 4 4 4, এটা 8 4 484 এটা হবে, 484 এটা গুণ করো, 4 5 20, 4 0 0 2, 4 1 4। এটা যদি বিয়োগ করে দাও তো এটা আমাদের 4 নেমে যাবে, এটা আমাদের নামবে কত, এটা 6 64 নেমে যাবে। তাহলে লক্ষ্য করে এখানে আমরা কিন্তু পেলাম আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার মানটা কিন্তু 64 পেলাম, তাই তো? তাই এবার যদি আমরা স্কোয়ারটা ছেড়ে দিই, আমরা যদি আলফা মাইনাস বিটা চাপাই, তো স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস রুট ওভার 64, এটা কিন্তু হয় না, মনে রাখবা। যখন স্কোয়ার ছাড়া হয় তখন এদিকে বর্গমূল চাপবে আবার প্লাস মাইনাস চাপবে, দুটো মান পাওয়া যায়। তাহলে এখানে প্লাস মাইনাস 64 বর্গমূল 8 তোমরা জানো, আলফা মাইনাস বিটার মানটা পেয়ে গেলাম প্লাস মাইনাস 8, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এরপরে আমরা চলে আসবো 5 প্রশ্নটা। দেখো বলেছে ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি ডি দুটি কেন্দ্রের দুপাশে বিপরীত সমান দূরত্বে অবস্থিত, এভাবে দুটি যে আছে। তাহলে কোণ এ ও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এবং যাই হোক আমরা ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করে প্রশ্নটা আমাদের আরো ভালো করে বোঝাচ্ছি। দেখো এখানে আমাদের 5 যে প্রশ্নটা আছে, 4 5 নাম্বার, তাই তো? দেখো আমাদের একটি বৃত্তের কথা বলেছে, এই যে আমাদের একটি বৃত্ত, আর যেটা ও কেন্দ্র আছে, এই যে এখানে আমরা ও কেন্দ্র দিয়ে দিলাম, কেন্দ্র ও। এখানে দুটি যে আছে এ বি ও সি ডি সমান যে আছে কেন্দ্রের দুপাশে অবস্থান করছে, এইভাবে একটি যে আর এইভাবে একটি যে আছে। আর যেটা আমরা এ বি, এটা হচ্ছে আমাদের সিডি। ওকে, আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো যে আমাদের যেখানে বলেছে কোণ এ ও বি 60 ডিগ্রি, মানে এ ও বি এভাবে আমরা যোগ করি, এ ও বি
60 ডিগ্রি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। আর দুটি যে সমান বলেছে এটা 6 সেমি, তাহলে আমাদের এ বিটা হয়ে যাবে 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ এই যে ও বি ও এ ব্যাসার্ধ এদের মান। আচ্ছা এবার দেখো আমরা এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে ও এ মানে ও এ সমান সমান ও বি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যাবে, তাই তো? মানে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান, এটা আমরা জানি, ক্লাস 8 এর উপপাদ্য আছে। আচ্ছা এ যখন 60 ডিগ্রি, এরা দুজনে মিলে 120 ডিগ্রি, এরা সমান আছে, তাহলে এরা 60 ডিগ্রি করে হয়ে যাবে। দেখো তাহলে এ ও বি ত্রিভুজের তিনটি কোণ আমরা 60 ডিগ্রি করে পেয়ে গেলাম। তাহলে এ ও বি ত্রিভুজটা কি পেয়ে গেলাম? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে পরে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ বি 6 সেমি হলে পরে ও এ 6 সেমি, ও বি 6 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? 6 সেমি পেয়ে গেলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেটা আমাদের বের করতে বলেছিল, ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 6 সেমি, আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো কত নম্বর? 6 নম্বর প্রশ্নে চলে আসবো। চলো 6 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নিব। আচ্ছা তাহলে এখানে 6-এর প্রশ্নটা দেখো, আমরা পড়াবো 4-এর 6 নম্বর কি বলছে, চলো প্রশ্নটা পড়া যাক। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস আর এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবি সমান্তরাল ডিসি বলেছে, কোণের মান দেওয়া আছে, কোণ বিএসির মান 25 ডিগ্রি, কোণ ডিএসি এর মানটা বের করতে বলেছে। চলো ছবিটা আঁকবো, ছবি এঁকে প্রশ্ন আরো ভালো করে বুঝবো। ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্তের ছবি আঁকি, এই দেখো, আর এবি ব্যাস বলেছে, তাহলে আমরা এবি ব্যাসটা তৈরি করে নিচ্ছি। আমরা নাম দিয়ে দেবো এবি ব্যাস। তাহলে এখানে কেন্দ্রবিন্দু হবে আমাদের ও কেন্দ্রবৃত্ত, ও কেন্দ্র। আচ্ছা তারপরে দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ চলো আমরা তৈরি করি। আমরা ধরো এখানে এভাবে যোগ করে দিলাম, তাহলে এইদিকে যোগ করে দিই আর এইদিকে যোগ করে দিই, এই যে দেখো, তাহলে এ বি এটা সি নাম দিয়ে দিলাম, এখানে ডি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে একটা কোণ দেওয়া আছে। আচ্ছা তোমাদের এখানে বলে দিই এ বি সমান্তরাল ডিসি, এখানে একদম সমান্তরালভাবে তৈরি করেছি, যাই হোক একটু হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু আমাদের এ বি সমান্তরাল ডিসি আছে ছবিতে, ওকে, সমান্তরাল দুটি বাহু। আর কোণ বিএসি 25 ডিগ্রি, বিএসি দেখো বিএসি, তাহলে এসি যোগ করতে হবে, দেখো প্রশ্নে যেভাবে বলা হচ্ছে সেভাবে ছবি তৈরি হচ্ছে, বিএসি, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 25 ডিগ্রি বলেছে। তা আমাদের কার মান বের করতে বলেছে? কোণ ডিএসি, ডিএসি আমাদের এই দিককার কোণটা, এই কোণটা মান বের করতে বলেছে। তো দেখো আমরা এই কোণের মানটা কীভাবে পাবো। আচ্ছা তার আগে দেখো আমরা কিন্তু এই যে এই কোণটা মানে এসি বি কোণটা কিন্তু পেয়ে যাব। দেখো ব্যাস দিয়ে বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এসি বি কোণটা আমরা পেয়ে যাব 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ হলো 90 ডিগ্রি। আচ্ছা এখন দেখো এই যে এসিবি ত্রিভুজটা আছে না, তাহলে এই ত্রিভুজের এই যে বি কোণটা আছে মানে এবিসি কোণটা, আমরা কিন্তু কোণ এবিসি কোণটা বের করতে পারবো, যেহেতু দুটো কোণ জানা আছে। কি করে? 180 ডিগ্রি থেকে সেই দুটো কোণের যোগফলটা আমরা কি বাদ দিয়ে দেবো, এই যে দেখো, তাহলে 180 ডিগ্রি 90 ডিগ্রি আর 25 ডিগ্রি যোগ করবা, তো 90 ডিগ্রি 25 ডিগ্রি যোগ করলে তোমরা পেয়ে যাবে কত? 115 ডিগ্রি পেয়ে যাবা। 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করবা, বিয়োগ করে দেখবা তোমরা পাবা 65 ডিগ্রি। এই কোণটা আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি, বি কোণটা। আচ্ছা এই কোণ পেয়ে গেলে আমরা না ডি কোণ পেয়ে যাব। কেন? কারণ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, আর এই দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে একটা কোণ জানা থাকলে আর একটা কোণ পেয়ে যাবো, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো এখন কি এডিসি কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে দেখাবো কোণ এডিসি। তাহলে 180 ডিগ্রি থেকে এই 65 ডিগ্রিটা বিয়োগ করে দাও, 65 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 65 ডিগ্রি বিয়োগ করো, তো বিয়োগ করে তোমরা কিন্তু 115 ডিগ্রি পেয়ে যাবা। ওকে, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 115 ডিগ্রি। আচ্ছা তাহলে এই কোণটা 115 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব, মানে এটা কোণ হচ্ছে এসিডি, আমরা এখন পাবো। আচ্ছা এখানে লিখছি কোণ এসিডি, এই কোণটা পাবো কত? তোমাদের বলি যে এই কোণটা হবে একান্তর কোণ। দেখো এ বি সমান্তরাল ডিসি আছে,
তাহলে এ বি সমান ডিসি আর এসিটা ভেদক ধরে নাও। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ সমান হবে। এ 25 ডিগ্রি হলে এই কোণটাও এখানে দেখা যাচ্ছে এই কোণটা আমাদের হয়ে যাবে 25 ডিগ্রি, এই কোণটা। এটা আমরা পেয়ে গেলাম দেখো 25 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদের এই কোণটা বের করতে বলেছে না, এবার কিন্তু পেয়ে যাব। তোমরা বুঝতেই পারছো যে ত্রিভুজ এসিডি ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেল, 3 নম্বর কোণটা আমরা বের করতে পারবো। তা আমরা এবার বের করব। অতএব যে কোণটা আমরা বের করতে বলেছে আমাদের যে ডিএসি কোণ ডিএসি সমান সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ দেব 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। এই যে দেখো, ওকে, 180 ডিগ্রি 115 ডিগ্রি আর 25 ডিগ্রি যোগ করবা, এটা যোগ করে পাবা 140 ডিগ্রি। এবার এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 40 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই যে ডিএসি কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি, যেটা আমাদের বের করতে বলেছিল, আমাদের অ্যান্সার চলে এসেছে। খুব ভালো অঙ্ক, এইসব অঙ্কগুলো একদম ভালো করে বুঝতে হবে, পরীক্ষা কিন্তু আসার মতন অঙ্ক। আমরা চলে আসবো পরে 7 নম্বর প্রশ্ন। দেখো 7-এর প্রশ্নটা আমাদের কি বলছে, বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এপি 4 সেমি কিউসি 9 সেমি, যদি পিবি সমান সমান এ কিউ হয় তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা ছবি তৈরি করব, ছবি তৈরি করে তারপর আমরা প্রশ্ন ভালো করে বুঝব। আমরা করাবো এখন 4-এর 7 নম্বর। ওকে, 4-এর 7 আমাদের ত্রিভুজ আছে, এই যে দেখো এ পি সি, এই যে আমাদের এবিসি ত্রিভুজ আছে। তাহলে এবিসি ত্রিভুজের এখানে দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরালে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিএসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। মানে এই যে আমাদের পি কিউ যেটা বলেছে পি কিউ, তাই না? তাহলে বিসি বাহুর সমান্তরাল এটা আছে, মানে এখানে আমাদের যেটা বলেছে বিসি সমান্তরাল পি কিউ। ওকে, আচ্ছা, এভাবে প্রশ্ন বলে দিয়েছে। আর এ বিকে পি বিন্দুতে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটাও উল্লেখ করেছিল, যেটা আমাদের হয়ে গেছে কাজটা ছবিতে। এপিটা 4 সেমি আর কিউসিটা 9 সেমি, ঠিক আছে, এইভাবে বলেছে প্রশ্নে। তো এখানে লক্ষ্য করো আমাদের পিবি সমান সমান এ কিউ আবার বলে দিয়েছে। তাহলে আমাদের পিবি দৈর্ঘ্য, এই পিবি দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, আমরা দেখো কোনো ত্রিভুজের এই যে বিসি সমান্তরাল যদি পি কিউ হয়ে যায়, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাবো। দেখো থ্যালাসের উপপাদ্য কি জিনিসটা, এই যে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি, এটা আমরা পাবো। ওকে, যেটা আবার বললি যে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল পি কিউ আছে বলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে বলতে পারবো এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি। এখান থেকে দেখো আমরা মানগুলো বসাবো। এপির মানটা হচ্ছে 4 সেমি, পিবি বের করতে হবে, দেখা যাচ্ছে না, এই যে দেখো পিবিটা আমরা বসিয়ে দিলাম। আর এ কিউ, এবার এখানে প্রশ্নে দেখো আমাদের কিন্তু প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে দেখো এ কিউ সমান সমান পিবি, তাহলে এ কিউ জায়গায় আমরা পিবি বসিয়ে দিতে পারবো। আর কিউসির মানটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, দেখো কিউসির মানটা 9 সেমি, কিউসির জায়গায় 9 সেমি বসিয়ে দিলাম। এবার দেখো তো আমরা এখান থেকে পিবি গুণ করো, তাহলে পিবি গুণ করলে পিবি স্কোয়ার, আর এদিকে 4 গুণিত 9, তাহলে এখান থেকে যদি আমরা পিবির মানটা বের করি √4 গুণিত 9, সেখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, পিবি বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ধনাত্মক মানটা নিতে হবে। 4-এর বর্গমূল 2 আর 9-এর বর্গমূল 3, তাহলে পিবির মানটা কত পেয়ে যাব, এই যে 2 3 6, দেখো আমরা 6 সেমি পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা পরের প্রশ্ন আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8-এর প্রশ্নটা কি বলছে পড়ে নি। দুটি আয়তঘনকের ধারগুলি যথাক্রমে দেওয়া আছে, এই যে প্রথম আয়তঘনকের ধারের দৈর্ঘ্যগুলো
দ্বিতীয় আয়তঘনকের ধারের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, তাদের ঘনফল সমান হলে এইচ এর মান বের করতে বলেছে। আমাদের খুব সহজে বেরিয়ে আসবে। দেখো তাহলে আমরা কি করাবো, আমরা এখন করাবো 4-এর 8 নম্বরটা। দেখো প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তো আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু মানে এতে গুণফল, মানে দৈর্ঘ্যটা বড় হয়, ঠিক আছে, আর প্রস্থ উচ্চতা সমান হতে পারে। তো এখানে দেখো আমরা এই যে মাত্রাগুলি গুণফলে আয়তনটা, যেগুলো মাত্রা থাকবে তাদের গুণফলটাই হয় আয়তন, আয়তঘনকের আয়তন সমান বলে দিয়েছে এই যে 8 গুণিত 2h মাইনাস 1 গুণিত 2, ঠিক আছে। দুটি আয়তঘনকের মাত্রাগুলি দেওয়া আছে, মাত্রাগুলি গুণফল আয়তন, মাত্রাগুলি গুণফল আয়তন, আয়তন ঘনফল সমান বলে দিয়েছিল, আমরা সমান করে দিয়েছি। এখান থেকে এইচ এর মানটা বেরিয়ে আসবে 4 2 8, এখানে 2 2 4, এই 2 2 কেটে গেল। তাহলে এখানে আমরা যদি লিখি 2h মাইনাস 1, এখানে রয়ে গেল এটা, আর এদিকে আমাদের রয়ে গেল কি, এদিকে রয়ে গেল 6 রয়ে গেল, তাই তো। আচ্ছা এখানে 2h সমান সমান 6 আর মাইনাস 1 যোগ করে 7 পেয়ে যাবা। তাহলে h সমান সমান 7/2, তাহলে h সমান সমান এটা ভাগ করবা, এটা কিন্তু 3.5 পেয়ে যাবা, 7-এর অর্ধেক 3.5। তাহলে h এর মান যে বের করতে বলেছিল, h এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে আমাদের এত একক, এটা একক দিয়ে দাও, এত অ্যান্সার। ওকে 3.5 একক। পরের প্রশ্ন চলে যাব। আচ্ছা চলো এরপরে আমরা দেখে নেব আমরা 9 নম্বর প্রশ্নটা, 4-এর 9 নম্বর। কি বলছে প্রশ্নটা, একটি চামড়ার বলে এই যে 5544 বর্গ সেমি চামড়া আছে, চামড়ার বলে, মানে এখানে বলটি গোলক হবে, আর বলটির ব্যাস কত, ব্যাস বের করতে বলেছে। আচ্ছা এই যে চামড়ার বলে এতটা চামড়া আছে, এত বর্গ সেমি, মানে এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তোমাদের দেখো, তোমাদের জানতে হবে যে কোনো গোলকের যদি ব্যাসার্ধ আমরা আর ধরে নিই, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr², ঠিক আছে, এটাই সমান সমান দেওয়া আছে এই যে 5544। ওকে এখান থেকে আর এর মান পেয়ে যাবো, আর পেয়ে গেলে ব্যাস পেয়ে যাবো। চলো সরল করি আমরা, আর যারা 4 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, তাহলে এখানে 4 একে 4 15, 15 মানে 4 3 12, বাসলো 3 34, 4 8 32, 34, তো 2 বাসলো 24, 4 6 24। আচ্ছা পাই বলতে তো 22-এর 7, r² 13 86। সেখানে যদি আমরা 11 দিয়ে কাটাকাটি করি, 11 দিয়ে 22, এটা 11-কে 11, এখানে 2 আসলো 28, 11 দিয়ে 22, 6 বাসলো 66, 11 6 66। আচ্ছা 2 দিয়ে আবার কেটে দিই, 2 6 12, আর 2 3 6 63। আচ্ছা এবার দেখো আমরা r² সমান সমান 7টা বর্গমূল করে দিই, 63 গুণিত 7। আচ্ছা তাহলে আমরা r এর মানটা বের করব, r সমান সমান √ওভার চাপিয়ে দেবো। আচ্ছা 63-কে আমরা 9 গুণিত 7 লিখলাম, আর একটা 7 তো ছিলই, r সমান সমান 9-এর বর্গমূল 3, আর দুটো 7 থাকলে একটা 7 বের করে নাও। আমরা r এর মানটা কত পেয়ে গেলাম, 7 3 21। আমাদের ব্যাস বের করতে বলেছে, মানে 2r, আর ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 2r, তাহলে অতএব 2r কত হবে, তাহলে 2r মানে 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেবো 21-কে, তাহলে গুণ করলে এটা পেয়ে যাবা 42 পেয়ে যাবা। এই যে দেখো আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো 42, এককটা লক্ষ্য করে বর্গ সেমি আছে, এখানে 42 সেমি লিখে দাও। এই দেখো তাহলে সেই যে চামড়ার বলটি ছিল তার যে ব্যাস বের করতে বলেছিল, তার ব্যাসটা আমরা কত পেয়ে গেলাম 42 সেমি, আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখে নেব, এরপরে 10-এর প্রশ্নটা। একটি কি বলেছে দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে, সূর্যের উন্নতি কোণটা বের করতে বলেছে। চলো ভালো প্রশ্নই আছে, আমরা খুব সহজে এটা অ্যান্সারটা করে নিতে পারবো আমরা। 10 নম্বর, 4-এর 10। সেখানে আমি একটা ছবি তৈরি করি, যে স্তম্ভ বলেছে,
স্তম্ভ ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, এ বি স্তম্ভ, আর এখানে ছায়ার দৈর্ঘ্যটা বিসি, ঠিক আছে। আর সূর্যের উন্নতি কোণ যেটা বের করতে বলেছে, সূর্যের উন্নতি কোণটা এখানে নিলাম, যেটা হচ্ছে আমাদের থিতা, ঠিক আছে, সূর্য উন্নতি কোণ। আর এখানে যে অনুপাতটা দেওয়া আছে দেখো, এই যে √3:1, মানে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3, যাকে আমরা √3x ধরে নিলাম। আর স্তম্ভের উচ্চতা 1 থেকে আমরা x ধরে নিলাম, দেখো অনুপাত থেকে। তাহলে এখানে এই থিতা কোণের সাপেক্ষে বিসি ভূমি, এ বি লম্ব। তাহলে আমরা থিতা কোণের সাপেক্ষে আমরা লম্ব বাই ভূমি দেখাবো। লম্ব বাই ভূমি ট্যান থিতা, এই যে থিতা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি ট্যান থিতা হয়। এখন এ বির মান তো এক্স, আর এই যে বিসির মান হচ্ছে √3x। আর এখানে ট্যান থিতা এক্স কেটে দিলে পরে, তাহলে দেখো এখানে আমরা 1/√3 ট্যান থিতা। আচ্ছা, 1/√3 ট্যান কত ডিগ্রির মান? ট্যান 30 ডিগ্রির মান হয়, ঠিক আছে, ট্যান থিতা। এবার তোমরা ট্যান ভ্যানিশ করে থিতার মানটা 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে থিতা সমান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে সূর্যের উন্নত কোণ বের করতে বলেছিল, সূর্যের উন্নত কোণ কত ডিগ্রি পেলাম? 30 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। চলে আসবো আমরা এরপরে 11 নম্বর প্রশ্নটা। আচ্ছা, ট্যান দিয়ে দেখো এভাবে মানটা আছে, সাইন থিতা প্লাস কস থিতার মানটা বের করতে বলেছে। আর আমরা প্রথম সমীকরণটা আগে টুকে নিই। 4-11 নম্বরটা। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের যেটা আছে ট্যান থিতা প্লাস 15 ডিগ্রি সমান √3 আছে। ট্যান থিতা প্লাস 15 ডিগ্রি, আচ্ছা √3। দেখো √3-এর মান যদি বলি, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ওকে, এবার জানতে হবে। এখানেও আমরা ট্যান ভ্যানিশ করলে পরে আমরা থিতা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি পেয়ে যাব। থিতার মানটা বের করে নিই। থিতা সমান কত হবে? দেখো 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি থেকে বিয়োগ হয়ে তোমরা পেয়ে যাবা 45 ডিগ্রি। তা থিতার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। আমাদের যাদের মান বের করতে বলেছে প্রশ্নে, আমাদের বের করতে বলেছে সাইন থিতার জায়গায় আমরা বসিয়ে দিলাম 45 ডিগ্রি, প্লাস কস থিতার জায়গায় বসালাম 45 ডিগ্রি। চলো, সাইন 45 ডিগ্রির মানটা আমরা জানি এটা 1/√2, আর কস 45 মানটাও 1/√2। আচ্ছা, এটা দেখো, এটা আমরা যোগ করলে ভগ্নাংশে যোগ বিয়োগ করবা। দেখো হরটা সমান থাকলে লব যোগ করে নাও, 1 আর 1 2, তাহলে 2/√2 এভাবে পাবা। এবার এখানে লক্ষ্য করো এই জিনিসটা, হর করণী নিরসন করে নাও। তাহলে হর করণী নিরসন করা এইভাবে নিয়মটা দেখো, এই যে 2 আছে না, যেটা আছে সেটা বসে দাও, আর যে √2 ছিল √2 দিয়ে গুণ করে দাও উপর নিচে। তাহলে এখানে উপরে 2√2, আর এটা √2 গুণ করে কত? এই যে √2 এটা 2 হয়ে যায়, ওকে, এই যে √2 2 হয়ে যাবে। আচ্ছা, এই 2 কেটে দাও। তাহলে আমরা দেখো √2 পেয়ে গেলাম, এই যে মানটা, যেটা মান বের করতে বলেছিল এর মানটা √2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এরপরে আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্নটা। আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো কি বলছে, একটি রাশি তত্ত্ব দেওয়া আছে এইভাবে। তাহলে এখান থেকে এক্স বারের মানটা বের করতে বলেছে। চলো আমরা এক্স বারের মানটা বের করে দেখাই। আচ্ছা, করাবো 12 নম্বরটা, 4/12। আচ্ছা, এই যে আমাদের ইউআই দেওয়া আছে না, তাহলে ইউআই থেকে আমি লিখছি, দেখো ইউআই আছে আমাদের xi - 25/10 আছে। তাহলে এখান থেকে যে 25 দেখো, এটা হচ্ছে আমাদের এ, এটা এ বলবো। আর এইচটা হয়ে যাবে আমাদের 10, ঠিক আছে। এই যে এ বলতে যে আমরা পাবো ছকটা, তার মধ্যমানটা ধরা হয়, যেটা এ। আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বিয়োগ, যেটা এইচ 10 আছে। এই ইউআই থেকে আমরা এর মানটা আর এইচ এর মানটা পেয়ে যাব। এই মানগুলো দরকার কেন?
কারণ আমাদের যে এক্স বার বের করতে বলেছে না, এই যে এক্স বারের যে সূত্রটা মনে রাখবা, এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, এভাবে হয় আমাদের এক্স বারের সূত্রটা। তাহলে এ আর এইচ এর মানটা দরকার, যেটা আমরা ইউআই থেকে বের করতে পারলাম। মান বসাও, 25 সামেশন এফ আই ইউ এর মানটা দেখো, প্রশ্ন কিন্তু বলে দিয়েছে এটা 20। এই দেখো এখানে যে সামেশন এফ আই ইউ আই 20 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 20 বসালাম। আর সামেশন এফ আই 100, এটা 100। আর এইচ এর মানটা দেখো কত আছে, 10। তাহলে এখানে আমরা 10 বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা এই যে 0 0 কেটে দিলাম, 2 5 10, 5 2 10। তাহলে এখানে 25, এখানে কিন্তু আমাদের 2 আছে, 25 আর 2 যোগ করে তোমরা পেয়ে যাবা 27। এক্স বারের মানটা কিন্তু আমরা 27 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল দেখো আমাদের আজকে 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো, এটা করে দিলাম তোমাদের। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থেকো।